কলকাতার শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ের কাছে দাঁড়িয়ে আছে একটা পুরনো বিশাল অট্টালিকা। সেই বাড়িতে থাকেন স্নেহা রায়, বয়স ৩৪। বাড়িটা বড়, প্রচুর ঘর, কিন্তু একটি ঘর সব সময় বন্ধ, তালাবদ্ধ। স্নেহা ম্যাডামের কড়া নির্দেশ, ওই ঘরের দরজার কাছে কোনোদিন যাবে না। তার কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কেন বারবার নিষেধ করছেন? ওই ঘরে কি এমন রয়েছে? পরদিন ম্যাডাম কাজে বাইরে গেলেন। আমি দুপুরের খাবার তৈরি করে বসেছিলাম। হঠাৎ মেন গেটের বেল বাজল। দরজা খুলতেই দেখি সাদা জামা পরা একজন লোক, ঠিক যেমন ম্যাডাম বলেছিলেন, বয়স ৩৭। আমি বললাম, ভেতরে আসুন। ভেতরে ঢুকেই সে বলল, খাবারের থালা দিন। আমি থালা দিলাম। সে কিছু না বলে সোজা ৭ নম্বর ঘরের দিকে এগিয়ে গেল। তারপর দরজা খুলে থালা নিয়ে ভেতরে চলে গেল। এতক্ষণে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। চুপ করে দরজার কাছে কান রাখলাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার শরীরের তলা থেকে মাটি সরে গেল। ভেতর থেকে এক মহিলার কান্নার শব্দ, ঘরে তো বউ আছে, তার কাছে যা, আমাকে ছোঁও না, আমাকে মুক্তি দাও। আমার নাম পূর্ণিমা, বয়স ২৩। পেশায় আমি একজন পরিচারিকা। কলকাতার শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ের কাছে দাঁড়িয়ে আছে একটা পুরনো বিশাল অট্টালিকা। বাড়িটা বড়, প্রচুর ঘর, কিন্তু একটি ঘর সবসময় তালাবন্ধ। স্নেহা ম্যাডামের কড়া নির্দেশ, ওই ঘরের দরজার কাছে কোনো দিন যাবে না। প্রতিদিনকার মতো আমি দুপুরের খাবার রান্না করি। স্নেহা ম্যাডাম এসে খাবার সাজিয়ে নেন। তারপর সোজা ৭ নম্বর ঘরের সামনে গিয়ে দরজার নিচ দিয়ে খাবারের থালা গুজে দিয়ে ঘরে ফিরে যান। আমি বেখেও কিছু বলতে পারি না, কিন্তু আমার মনে কৌতূহল। ওই ঘরে কি আছে? কে বা কি লুকিয়ে আছে? ম্যাডাম কেন আমাকে ওখানে যেতে বারবার নিষেধ করেন? দিন কেটে যায়, কৌতূহল আরও বেড়ে ওঠে, কিন্তু কোনো সুযোগ পাই না। ঠিক এমন সময় একদিন ম্যাডাম বললেন, পূর্ণিমা, আমি কাল বাড়িতে থাকব না, কিন্তু একজন লোক আসবে, বয়স ৩৭। সে এলে ওকে খাবারের থালা দেবে। সে আমার বদলে ৭ নম্বর ঘরে খাবার পৌঁছে দেবে। আর সাবধান, ও ঘরের কাছে তুমি যাবে না। তার কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কেন বারবার নিষেধ করছেন? ওই ঘরে কি এমন রয়েছে? পরদিন ম্যাডাম কাজে বাইরে গেলেন। আমি দুপুরের খাবার তৈরি করে বসেই ছিলাম। হঠাৎ মেন গেটের বেল বাজল। দরজা খুলতেই দেখি সাদা জামা পরা একজন লোক, ঠিক যেমন ম্যাডাম বলেছিলেন, বয়স ৩৭। আমি বললাম, ভেতরে আসুন। ভিতরে ঢুকেই সে বলল, খাবারের থালা দিন। আমি থালা দিলাম। সে কিছু না বলে সোজা ৭ নম্বর ঘরের দিকে এগিয়ে গেল। তারপর দরজা খুলে থালা নিয়ে ভেতরে চলে গেল। এতক্ষণে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। চুপ করে দরজার কাছে কান রাখলাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার শরীরের তলা থেকে মাটি সরে গেল। ভেতর থেকে এক মহিলার কান্নার শব্দ, ঘরে তোর বউ আছে, তার কাছে যা, আমাকে ছোঁও না, আমাকে মুক্তি দাও। আমি অবাক, ভয়ে কাঁপতে কাঁপতে শুনতে লাগলাম। লোকটা হেসে বলল, কোথায় তুমি আর কোথায় ও? ভেতরের মহিলা আরও কাঁদতে লাগলেন, আমি সারা সপ্তাহ ভালো থাকি, তুই এলেই আমার উপর অত্যাচার, আমার আর ভালো লাগছে না, আমার মুক্তি দে। আমি শিউরে উঠলাম, ওই ঘরে তাহলে একজন মহিলা বন্দী। ঠিক তখনই আমার কাঁধে হঠাৎ এক ঠান্ডা হাত। বুকের রক্ত শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। স্নেহা ম্যাডাম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। পূর্ণিমাকে দেখে ম্যাডামের চোখ রাঙিয়ে উঠল। তিনি গম্ভীর গলায় বললেন, তোমাকে কতবার বলেছি ওই ঘরের সামনে কখনো যাবে না? তুমি সেখানে কি করছিলে? পূর্ণিমা কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, ওই ঘরে একজন মহিলা কাঁদছে, আর্তনাদ করছে বাঁচার জন্য। ওকে ছেড়ে দিন ম্যাডাম, দয়া করে ওকে মুক্তি দিন। স্নেহার গলা ভারী হয়ে উঠল। ও ঘরে কেউ নেই, তুমি তোমার কাজে যাও। কিন্তু পূর্ণিমা এবার চুপ রইল না। গলা ভারী করে চিৎকার করে উঠল, না ম্যাডাম, সেখানে একজন মহিলা আছে, তিনি খুব অসহায়। আপনি একজন নারী হয়ে আরেক নারীর জীবন নিয়ে এভাবে খেলতে পারেন? কান্নায় ভেঙে পড়ে পূর্ণিমা বলল,
ওকে ছেড়ে দিন ম্যাডাম। ওকে ওকে আর ওই লোকটাকে, যাকে আপনি এত আশ্রয় দিয়ে রেখেছেন, সে একটা মেয়ের জীবন ধ্বংস করছে। স্নেহা রেগে ওঠে। পূর্ণিমা, চুপ করো, শান্ত হও। কিন্তু পূর্ণিমা আরও উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর সহ্য করতে পারছি না, ওকে ছেড়ে দিন। আপনার কাছে হাত জোড় করে বলছি ম্যাডাম। হঠাৎ স্নেহা পূর্ণিমাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও, শান্ত হও পূর্ণিমা। এই ওষুধটা খাও, সব ঠিক হয়ে যাবে। পূর্ণিমা তীব্র প্রতিবাদ করল, আমি ওষুধ খাব না। প্রায় 5 বছর ধরে আপনি আমাকে এই ওষুধ খাওয়াচ্ছেন। এটা কিসের ওষুধ? স্নেহা এবার কড়া গলায়, ওষুধটা খাও, আমি তোমার ভালোর জন্যই বলছি। পূর্ণিমা চোখে চোখ রেখে বলল, আমার ভালো চান? তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। এই বাড়িতে কি হচ্ছে? 7 নম্বর ঘরে কে বন্দী? আর সেই লোকটাকে যে ওই মহিলার উপর অত্যাচার করে? স্নেহা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি শুনতে পারবে না পূর্ণিমা। পূর্ণিমা এবার রেগে উঠল, সব শুনতে পারবো, আপনি বলুন। পূর্ণিমার উত্তেজনা দেখে অবশেষে স্নেহা সত্যি কথা বলে ফেললেন, ওই লোকটা তোমার স্বামী পূর্ণিমা। পূর্ণিমা যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় করে বলল, আমার স্বামী? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? সে ফুপিয়ে ফুপিয়ে বলল, সত্যিটা বলুন ম্যাডাম, আমি সহ্য করতে পারছি না। স্নেহা গভীর শ্বাস নিয়ে বললেন, 5 বছর আগে যখন তুমি এই বাড়িতে কাজে এলে, তোমার থাকার জায়গা ছিল না, খাবার কিছু ছিল না। বলেছিলে তুমি বাংলাদেশের এক গ্রাম থেকে এসেছ, তোমার মা বাবা নেই, কাউকে চিনো না এখানে। সেই সহানুভূতিতে আমি তোমাকে আমার কাছে রেখে দিলাম। 7 নম্বর ঘরেই তোমার থাকার ব্যবস্থা করেছিলাম। তারপর ধীরে ধীরে আমার গাড়ির ড্রাইভার রমেশের সঙ্গে তোমার আলাপ হলো। মান, স্নেহ, তারপর বিয়ে। 7 নম্বর ঘরেই তোমরা দুজন থাকতে শুরু করলে। একদিন আমি কোম্পানির কাজে 15 দিনের জন্য বাইরে গেলাম। আর সেই 15 দিনে তোমার জীবনে নেমে এলো অত্যাচার, দুঃস্বপ্ন, শারীরিক ও মানসিক নিপীড়ন। এই পর্যন্ত শোনার পর পূর্ণিমা হাঁটু গেড়ে বসে গেল, কান্নায় ভেঙে পড়ল। থামুন দিদি, সব মনে পড়ছে। রমেশ আমার জীবন শেষ করে দিয়েছিল। ভাঙা গলায় বলল, বিয়ের আগেই তার আরেকটা বউ ছিল। যখন আমি জানতে পারলাম, সে আমাকে সেই ঘরে বন্দি করে অত্যাচার করতে লাগল। একদিন তো সে আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। আপনি না ফিরলে আমি আজ বেঁচে থাকতাম না। স্নেহা আরও বললেন, আমি ফিরে এসে তাকে বাধা দিতে গেলে সে আমাকে আক্রমণ করে। আমি একটা রড দিয়ে তার মাথায় মারি, আর সেখানেই তার মৃত্যু হয়। এটাই সেই ওষুধ, যাতে তুমি অতীত ভুলে স্বাভাবিক থাকতে পারো। তিনি পূর্ণিমার মাথায় হাত রাখলেন, এবার শান্ত হও, চলো তোমার ঘরে যাই, বিশ্রাম নাও, অতীত ভুলে যাও। স্নেহা পূর্ণিমাকে নিয়ে চলে গেলেন তার ঘরে। পূর্ণিমা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল, আর স্নেহা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই ওর ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। টাকার জন্য আর কত কিছু করতে হবে? খুন, মিথ্যে নাটক সবই তো করে নিলাম। এই পূর্ণিমা রায়, তোমাকে আর কতদিন বাঁচিয়ে রাখতে হবে? স্নেহা এরপর ওয়ার্ড্রোব খুলে একটি গোপন লকারের সামনে দাঁড়ালো। চোখ স্ক্যান করতেই টিক শব্দে লকার খুলে গেল। ভেতর থেকে সে একটি অ্যালবাম বের করল। পাতা উল্টাতে উল্টাতে উঠে এলো স্নেহা রায়ের ছোটবেলার ছবি। তারপর একটি পারিবারিক ছবি, যেখানে পূর্ণিমার রানীর মতো বসে আছে, চারপাশে অনেকে দাঁড়িয়ে। স্নেহা ছবির দিকে তাকিয়ে বলল, এই অ্যালবাম যেদিন তোমার হাতে পড়বে, সেদিনই আমার খেলা শেষ হয়ে যাবে ম্যাডাম। ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তোমার খেলা শেষ স্নেহা সেন। স্নেহা ঘুরে তাকাতেই পুলিশ, আর সঙ্গে দাঁড়িয়ে পূর্ণিমা। স্নেহার মুখ শুকিয়ে গেল, শরীরে ভয় ঢুকে গেল। সে হাঁপাতে হাঁপাতে বলল, কিসের খেলা? হ্যাঁ, কিসের খেলা? পূর্ণিমা ধীরে এগিয়ে এসে বলল, আর কত লুকোবে চাকরানি স্নেহা? আমি তোমার পুরো জাল ধরে ফেলেছি। আমাকে পাগল বানিয়ে এই বড় সম্পত্তি হাতাতে চেয়েছিলে, তাই না? স্নেহার মুখ আরও সাদা হয়ে গেল।
পুলিশ অফিসার কঠিন গলায় বলল, তুমি এতক্ষণ যে গল্প বললে সেটাই তোমার নিজের জীবন কথা। তুমি চেয়েছিলে একজনকে মানসিকভাবে ভেঙে নিজে এই বাড়ির মালকিন হতে। এটুকু বলেই পুলিশ স্নেহার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। আরও বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে। পূর্ণিমা শান্ত গলায় বলতে লাগল, আমি আসলে সব জানতাম, শুধু মাঝে মাঝে ওষুধ খেয়ে ভুলে যেতাম। যখন বুঝলাম স্নেহা আমাকে চিনির বদলে অন্য মন নিয়ন্ত্রণের ওষুধ দিচ্ছে, তখনই ঠিক করি ওকে ধরব আমি। তারপর যখন ওর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেলাম, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলাম। স্নেহা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে পুলিশের গাড়িতে তোলা হলো। স্নেহাকে পুলিশ হাজতে ধরে নিয়ে যাওয়ার পর রাতটা বেশ কষ্টকরই ছিল পূর্ণিমার জন্য। কিন্তু অবশেষে সে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের কোণে ভেসে উঠল হালকা ক্লান্তি, হয়তো স্বীকারোক্তির মতো। এত বড় বাড়ি, এত সম্পত্তি, এসব সামলানো কি মুখের কথা? নিজেকেই যেন বলছিল সে। জীবনটা কেমন করে যে কেটে গেল সে নিজেও বুঝে ওঠার আগেই লোকজন বদলে গেল, বিশ্বাস ভেঙে গেল, আর সব কিছু যেন মুখোশের আড়ালে লুকিয়ে রইল। যে মেয়েটাকে সে নিজের খারাপ সময় বোনের মতো পাশে পেয়েছিল, যাকে আঁকড়ে ধরে ভেবেছিল জীবনটাকে নতুন করে সাজাবে, আজ সেই মেয়েই তার প্রতি বিশ্বাসঘাতক। সে হাসল, তিতকুটে সেই হাসি, কিন্তু চোখের জলকে লুকাতে পারল না। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, একটা দৃঢ় সিদ্ধান্তের মতো বলে চোখ বন্ধ করল পূর্ণিমা। রাতটা চুপচাপ এগিয়ে গেল। সময়ের কাঁটা ঘুরতেই থাকল। ক্রমে অন্ধকার কেটে আকাশে আলো ছড়িয়ে এলো নতুন সকাল, নতুন শুরু, নতুন পথচলা। আজ যেন পূর্ণিমা ফিরে পেল তার আসল অস্তিত্ব, নিজের মাথার তলায় নরম বালিশের মতো শান্তি, নিজের হারানো সব কিছু আবার হাতে ফিরে এলো। পূর্ণিমা ভীষণ খুশি। অবশেষে হাসিটা মুখে পৌঁছে গেল। তার মনে আনন্দের রং, কিন্তু সুখের মাঝেই হঠাৎ একটা অচেনা উপস্থিতি। বাড়ির সামনের বড় ফটক পেরিয়ে এক অজানা মহিলা বিন্দুমাত্র সংকোচ না করে বলল, আমার নাম ঝর্ণা। নামটা শুনতেই পূর্ণিমার বুক ধক করে উঠল। চোখ বড় হয়ে গেল তার। দাঁড়িয়ে থাকা শরীরটা যেন মুহূর্তেই জমে গেল। ঝর্ণা? এই নামটা এত পরিচিত কেন? কোথায় যেন শুনেছে। কোথায়? মনে পুরনো ছবির মতো ভেসে উঠল বহু স্মৃতি। পূর্ণিমার মাথায় হাজারটা প্রশ্নের ঘূর্ণিঝড়। কেই ঝর্ণা? এখানে কেন এসেছে? এতদিন ছিল কোথায়? কেন হঠাৎ ফিরে এলো এখন? কণ্ঠস্বর একটু কেঁপে গেল পূর্ণিমার, তবুও থামল না সে। হয়তো রাগ, হয়তো অভিমান, হয়তো সন্দেহ। কি করতে এসেছ? এতদিন যখন কোনো খোঁজ নিলে না, আজ হঠাৎ আবার ফিরে এলে কেন? তার চোখের কোণে যেন জমা যন্ত্রণা। জানো, আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম। ঝর্ণা চুপ, শব্দ নেই তার মুখে, শুধু চোখে অদ্ভুত নীরব, যেন সব জানে, সব বোঝে, তবুও কিছু বলছে না। পূর্ণিমার মনে ভয় ঢুকে গেল নিঃশব্দে। এই ঝর্ণাকে, তার জীবনে আবার কি ঝড় নামতে চলেছে? এ আশা কি শুভ না অশুভ? এটাই সময় বলবে। কিন্তু আজকের দিনটা পূর্ণিমার সফল প্রত্যাবর্তনের দিন, তার নিজের আপন অস্তিত্ব ফিরে পাওয়ার দিন। আর এই দিনেই ঝর্ণার আগমন এ যেন কোনো কাকতলীয় ঘটনা নয়। পূর্ণিমার ভয়, তার সন্দেহ, তার বেদনা, সব কিছু যেন আবার নতুন করে জন্ম নিল। গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু আসল ঝড়ের। ঝর্ণার চোখে ঠিক কেমন রহস্য লুকিয়ে আছে? পূর্ণিমার অতীতে কি আছে যা আজ আবার সামনে আসছে? বিশ্বাসঘাতকতার সেই পুরনো ছায়া কি আবার বাড়ি ফিরল?
একটা প্রশ্ন পূর্ণিমার বুকের গভীরে খোঁচা মারতে থাকল। আমি আবার কি ভুল কাউকে বিশ্বাস করতে যাচ্ছি? ঝর্ণাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণিমার ভেতরে ভেতরে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তবুও সাহস সঞ্চয় করে এগিয়ে এলো সে। পূর্ণিমা রাগ মেপে, একটা কথাও বললে না, একটা খোঁজও নিলে না। আজ হঠাৎ কেন? কি করতে এসেছো এখানে? ঝর্ণা মাথা নিচু করে শুধু বলল, কথা আছে, অনেক কথা। পূর্ণিমার ভেতরের আগুন আরও জ্বলে উঠল। পূর্ণিমা, কথা? কথা বলার সময় তো অনেক আগেই ছিল। আমি যখন মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে? আমি যে তোমায় বোনের মতো ভেবেছিলাম, তুমি কি সেটা ভুলে গেলে? কথা বলতে বলতে পূর্ণিমার চোখ ভিজে উঠল, গলা ভারী হয়ে গেল। পূর্ণিমা, জানো ঝর্ণা, সবচেয়ে বেশি কষ্ট কি দেয়? যাকে বিশ্বাস করি তার কাছ থেকেই ছুরি খেতে হয়। নিঃশব্দে ঝর্ণা তাকিয়েছিল তার দিকে, কিন্তু পূর্ণিমা থামল না। পূর্ণিমা, এ বাড়ি, এ সম্পত্তি সব পেয়েছি ঠিকই, কিন্তু যারা পাশে থাকার কথা ছিল তারা সবাই চলে গেল। তুমিও। ঝর্ণার ঠোঁট কাঁপলেও সে এখনো চুপ। পূর্ণিমা আর সহ্য করতে পারছিল না। পূর্ণিমা, এখান থেকে চলে যাও ঝর্ণা, আমাকে শান্তিতে বাঁচতে দাও। আমার জীবনে আর কোনো ঝড় চাই না। হঠাৎ ঝর্ণা চোখ তুলে বলিল নরম স্থির স্বরে, তোর থেকে কি আমি যাই ভাই? পূর্ণিমার শরীর কেঁপে উঠল, শ্বাস যেন থেমে গেল এক মুহূর্তে। পূর্ণিমা, কি বললে? ভাই? কে তুমি আমার? তুমি কি বলতে চাইছ? ঝর্ণা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে তার হাত ধরল। ঝর্ণা, হ্যাঁ, আমি তোমার ঝর্ণা দিদি, তোমার হারিয়ে যাওয়া বোন। যে বোনটার জন্য তুমি এতদিন কেঁদেছ, সেই আমি। পূর্ণিমা বাকরুদ্ধ, মুখ দিয়ে শব্দ বেরোল না, শুধু একটা চাপা কান্না চোখের কোণে জমে উঠল। পূর্ণিমা কাঁপা গলায়, তুমি আমার বোন? কোথায় ছিলে এতদিন? কেন কোনো খবর দিলে না? আমি তো ভেবেছিলাম তুমি আর নেই। ঝর্ণা চোখের জল চেপে বলল। ঝর্ণা, সব একসাথে বললে বিশ্বাস করতে পারবি না। অনেক কিছু আছে বলার, অনেক রহস্য, অনেক বিশ্বাসঘাতকতা, অনেক শত্রু আছে যাদের তুই এখনো চিনিস না। পূর্ণিমার বুকের ভিতর আবার ভয়ে জমতে লাগল। পূর্ণিমা, শত্রু? কারা তারা? আর তুমি এখন কেন এলে? ঝর্ণা ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোকে রক্ষা করতে। হঠাৎ দরজার বাইরে একটা শব্দ, কেউ যেন লুকিয়ে সব শুনছিল। পূর্ণিমা ঘুরে তাকালো, চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি। কে ওখানে? ঝর্ণা এগিয়ে এসে পূর্ণিমার কাঁধে হাত রাখল। ভয় পাবি না, আমি আছি। এবার আমি কাউকে তোর একটা চুলেরও ক্ষতি করতে দেব না। পূর্ণিমা অন্ধকারে তাকিয়ে মনে মনে বলল, বোন ফিরে এসেছে, কিন্তু তার সাথে কি আরও একটা বিপদ এসে ঢুকলো এই বাড়িতে?